Hello students, welcome to my new online physics class. This class is for NEET student. দেখো আমরা কিন্তু একটা নতুন চ্যাপ্টার শুরু করেছিলাম এর আগের লেকচারে। সেই চ্যাপ্টারটি কিছুটা এর আগের দিন পড়িয়েছি, আজকে বাকিটুকু কমপ্লিট করে দেব। আশা করছি যে আজকে হয়তো চ্যাপ্টারটি কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা পড়ছি ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার। লাস্ট আমাদের ডিসকাশন কমপ্লিট হয়েছিল ফটো ইলেকট্রিক ইফেক্ট। আচ্ছা, এর আগের দিন আমরা দেখছিলাম যে কোনো মেটাল প্লেট, যে প্লেটটা হতে হবে ফটো সেন্সিটিভ প্লেট, সেই মেটাল প্লেটে যদি স্পেসিফিক ফ্রিকোয়েন্সির লাইট রেডিয়েশনস ইনসিডেন্ট হয়, তাহলে সেই মেটাল প্লেট থেকে ইলেকট্রন এমিশন হচ্ছে। দিস ফিনোমেনা ইজ নোন অ্যাজ ফটো ইলেকট্রিক ইফেক্ট। এই ইলেকট্রনের এমিশনটা কেন হয় এটা এক্সপ্লেন করতে ফেলিওর হয়েছিল ক্লাসিক্যাল থিওরি। তারপরে এটাকে এক্সপ্লেন করেছিলেন সাকসেসফুলি আলবার্ট আইনস্টাইন। তিনি হেল্প নিয়েছিলেন প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি। উইথ দ্য হেল্প অফ প্লাঙ্কস কোয়ান্টাম থিওরি, আইনস্টাইন এক্সপ্লেন্স দ্য ফিনোমেনা সাকসেসফুলি। ওকে, তাহলে এগুলো ডিসকাশন এর আগের প্রিভিয়াস লেকচারে অলরেডি হয়েছে। তাহলে লাইট কি অ্যাকর্ডিং টু আইনস্টাইন? ঠিক আছে, আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট এক্সপ্লেন করতে গিয়ে কী দেখেছি, যে লাইট কি আসলে? লাইট আসলে কিন্তু পার্টিকলস। আমরা এতদিন পর্যন্ত দেখতাম, জেনেছি যে লাইট ইজ এ ওয়েভ। কিন্তু লাইটের যে ওয়েভ থিওরি, সেটা দিয়ে ফটো ইলেকট্রিক ইফেক্ট এক্সপ্লেন করা গেল না। ফটো ইলেকট্রিক ইফেক্ট এক্সপ্লেন করার জন্য আইনস্টাইন ধরে নিলেন যে লাইট ইজ এ পার্টিকলস। লাইট আসছে মানে অসংখ্য পার্টিকেল আসছে। এই পার্টিকেলটা আসলে কেমন পার্টিকলস? দিস ইজ এনার্জি পার্টিকলস, দিস ইজ কল্ড ফোটন। যদি ইনসিডেন্ট রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি নিউ হয়, তাহলে এক একটা ফোটনের এনার্জি হবে এইচ নিউ। এই যে টিউব লাইট থেকে আমার এখানে লাইট আসছে, মানে তো এনার্জি আসছে, তাই না? তার মানে অসংখ্য কোটি 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 ফোটন আসছে, ফোটন পার্টিকলস। সো অ্যাকর্ডিং টু আইনস্টাইন, লাইট ইজ নট এ ওয়েভ, লাইট ইজ এ পার্টিকলস। যদি লাইটের পার্টিকেল নেচার না ধরি আমি, তাহলে কিন্তু ফটো ইলেকট্রিক ইফেক্টকে এক্সপ্লেন করা যাবে না। ওকে, এই যে ফটোসেন্সিটিভ মেটাল প্লেটের উপর স্পেসিফিক ফ্রিকোয়েন্সি রেডিয়েশন ইনসিডেন্ট হলে ইলেকট্রন এমিশন হচ্ছে, এটাকে কাজে লাগিয়ে আমরা কিছু সেল বানাতে পারি, যে সেলগুলোকে বলা হয় ফটোসেল। বিভিন্ন রকমের ফটোসেল আছে, ফটো এমিসিভ সেল, ফটো কন্ডাক্টিভ সেল। সে ফটোসেলগুলো নতুন কিছু নয়, ওই জাস্ট ফটো ইলেকট্রিক ইফেক্টের যে প্র্যাকটিক্যাল অ্যারেঞ্জমেন্ট, একটা ফটোসেলের অ্যারেঞ্জমেন্টটাও সে আইডেন্টিক্যালস। এই ফটোসেলগুলো অনেক কাজে ব্যবহার হয়, অ্যালার্মের কাজে, কাউন্টিং ডিভাইসে, এসবে ফটোসেলস, ফটোগ্রাফিক ক্যামেরাতেও ফটোসেলস ইউজ করা যেতে পারে। তাহলে ফাইনালি আমরা যে কনক্লুশনে আসি, তাহলে লাইটের নেচার কীরকম? লাইটের যে ফেনোমেনাগুলো এখন পর্যন্ত আমরা অবজার্ভ করলাম, সেটা হচ্ছে রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন, তারপরে ফটো ইলেকট্রিক ইফেক্ট। দিজ আর দ্য ফেনোমেনা উই হ্যাভ অবজার্ভড টিল নাও। আমরা দেখেছি অলরেডি যে লাইটের ওয়েভ থিওরি দিয়ে রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন ইজিলি এক্সপ্লেন্ড হয়ে গেছে।
তখন পর্যন্ত আমাদের ধারণা ছিল যে লাইট ইজ এ ওয়েভ, কিন্তু যখন এই 1900 সালের দিকে 1885 সালের দিকে যখন প্রথম হার্জ অবজার্ভ করলো ফটো ইলেকট্রিক ইফেক্ট, তখন ফটো ইলেকট্রিক ইফেক্টটাকে এক্সপ্লেন করতে গিয়ে লাইটের ওয়েভ থিওরি ফেলিওর হয়ে গেল। সেই ফটো ইলেকট্রিক এফেক্টকে সাকসেসফুলি এক্সপ্লেন করলেন আইনস্টাইন, ধরে নিলেন যে লাইট ইজ নট এ ওয়েভ, লাইট ইজ এ পার্টিকলস অ্যান্ড দ্য পার্টিকল ইজ ফোটন পার্টিকলস। তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্টের ক্ষেত্রে লাইটের নেচারটা কিন্তু পার্টিকেলের মতো, আর অন্য ফিনোমেনাগুলোর ক্ষেত্রে লাইটের নেচারটা কিন্তু ওয়েভের মতো। তো ফাইনালি উই ক্যান কনক্লুড দ্যাট light has dual character. Light sometimes behaves like a wave and sometimes behaves like a particles. So this is known as dual nature of radiations. Okay, তাহলে সোজা কথা, ওয়েভের দু রকমের নেচার আছে, একটা হচ্ছে ওয়েভ নেচার, একটা হলো পার্টিকলস নেচার। এই যে ওয়েভের ডুয়াল নেচার আছে, তাহলে পার্টিকেলের কোনো ডুয়াল নেচার থাকবে না। এই জিনিসটা প্রথম মাথায় এসেছিল কার? সায়েন্টিস্ট ডি ব্রয়ে ইন দ্য ইয়ার 1924। আমরা এইটার প্রোনাউন্সিয়েশন হয়তো অনেকে ডি ব্রগলি করবে, ঠিক আছে, কিন্তু এটার প্রোনাউন্সিয়েশন হবে ডি ব্রগলি হবে না, দ্য ব্রয়ে, দ্য ব্রয়ে, ঠিক আছে, সায়েন্টিস্ট দ্য ব্রয়ে, জি এর প্রোনাউন্সিয়েশনটা সেভাবে আসবে না। দ্য সায়েন্টিস্ট দ্য ব্রয়ে ইন দ্য ইয়ার 1924 তিনি প্রথম বললেন যে যদি ওয়েভের ডুয়াল নেচার থাকে তাহলে পার্টিকেলের ডুয়াল নেচার কেন থাকবে না। দিস ইজ এ পার্টিকলস, এই পার্টিকেলটা মুভ করছে, তাহলে এটা কি ওয়েভ? ওয়েভ নয়, এটা পার্টিকলস। ডি ব্রয়ে বলছে যে একটা পার্টিকেলসেরও পার্টিকেল নেচারও থাকবে, আবার ওয়েভ নেচারও থাকবে। তার মানে কি, যখন একটা পার্টিকেলস মুভ করে তখন তার সাথে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ মুভ করে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রিসার্চ, এর জন্য ডি ব্রয়েকে নোবেল প্রাইজ দিয়ে অ্যাওয়ার্ডেড করা হয়েছিল, অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রিসার্চ। ওকে, so according to de Broglie, when a particle moves, there is a wave associated with the particles which also moves. দেখো ব্যাপারটা এরকম যে একটা পার্টিকলস মুভ করছে, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ মুভ করছে। তাহলে এই যে ওয়েভটা মুভ করছে, সেই ওয়েভটার নাম দেবো কি আমি? দিস ইজ কল্ড ম্যাটার ওয়েভ। এটাকে বলা হয় ম্যাটার ওয়েভ, অথবা অনেক সময় এটার বলা হয় ডি ব্রয়ে ওয়েভ। ওকে, সো তাহলে মেন পয়েন্টটা কি এখানে, যে যখন একটা পার্টিকেল মুভ করে তার সঙ্গে একটা অ্যাসোসিয়েট ওয়েভ মুভ করে, দিস ওয়েভ ইজ কল্ড ম্যাটার ওয়েভ অর ডি ব্রয়ে ওয়েভ। নাও আমরা অলরেডি জানি যে ফোটন ইজ এ পার্টিকলস। যদি ফ্রিকোয়েন্সি রেডিয়েশনের নিউ হয় তাহলে ফোটন পার্টিকলসের এনার্জি কত হবে? এইচ নিউ। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। আবার যদি ফোটনের মুভিং মাস এম হয়, এম ইজ দ্য মুভিং মাস অফ এ ফোটন, মুভিং মাস, তাহলে ফোটনের এনার্জি কত হবে? ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, অ্যাকর্ডিং টু আইনস্টাইনস মাস এনার্জি রিলেশনস, যেখানে সি কেন লিখলাম আমি এখানে? ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, ঠিক আছে, ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, এনার্জি অফ দ্য ফোটন। তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2 উই ক্যান রাইট দ্যাট এইচ নিউ ইকুয়াল টু এম সি স্কোয়ার, এগেন উই নো দ্যাট সি ইকুয়াল টু নিউ ল্যামডা। এই রিলেশনটা তোমরা সবাই জানো। দেয়ারফর উই ক্যান রাইট নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, এটাকে ইউজ করবো এখানে। তাহলে হয়ে যাবে এইচ ইন্টু সি বাই ল্যামডা
ইজ ইকুয়াল টু mc স্কোয়ার। বোথ সাইড থেকে একটা c ক্যান্সেল করে দাও, তাহলে ফাইনালি কি আসছে আমার, ল্যামডা ইকুয়াল টু h/mc। ঠিক আছে, ল্যামডাটা হচ্ছে ওয়েভ লেন্থ। ওকে, এই m ইন্টু c মানে কি, m is the mass of photon and c is the velocity of photon. So m into c is equal to momentum of photon, linear momentum of photon, mass into velocity. Therefore we can say that lambda is equal to h by linear momentum. This relations is known as de Broglie relations বা de Broglie equations. তার মানে বোঝা গেল যে কোনো একটা পার্টিকেলস যদি মুভ না করে, একটা পার্টিকেলস যদি একটা পয়েন্টে রেস্টে থাকে, তাহলে তার ভেলোসিটি v ইকুয়াল টু 0, আর তার মোমেন্টাম p ইকুয়াল টু 0, তাহলে সেক্ষেত্রে ল্যামডা ইকুয়াল টু ইনফিনিটি। তার মানে ওয়েভ লেন্থ ইজ ইনফাইনাইট, তার মানে অ্যাকচুয়ালি কোনো ওয়েভই তৈরি হবে না, রাইট? তার মানে কোনো একটা পার্টিকেলস যখন রেস্টে থাকবে তখন তার সঙ্গে কোনো অ্যাসোসিয়েটেড ম্যাটার ওয়েভ নেই। তাহলে কোনো একটা পার্টিকেলসের সঙ্গে অ্যাসোসিয়েটেড ম্যাটার ওয়েভ কখন থাকবে, যখন পার্টিকেলসটা মুভ করবে। ঠিক আছে, যদি পার্টিকেলসের মোমেন্টাম লিনিয়ার মোমেন্টাম p হয়, তাহলে ওয়েভলেন্থ অফ দ্য ম্যাটার ওয়েভ, ওয়েভলেন্থ অফ দ্য ডি ব্রয় ওয়েভ অ্যাসোসিয়েটেড উইথ দ্য পার্টিকেলস উইল বি ইকুয়াল টু ল্যামডা ইকুয়াল টু h/p। ওকে, ওকে ফাইন। নাও এইটাকে আমি ইউজ করতে পারি অন্য পার্টিকেলসের জন্য। সাপোজ যে কোনো একটা পার্টিকেলস, যে কোনো মাইক্রোস্কোপিক পার্টিকেলস, একটা ফুটবল, একটা ক্রিকেট বল মুভ করছে, একটা ক্রিকেট বল মুভ করছে মানে ওর সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ম্যাটার ওয়েভ মুভ করছে। তাহলে যদি এই বলটার মাস হয় m, যদি v ভেলোসিটিতে এটা মুভ করে, দেন মোমেন্টাম p ইকুয়াল টু mv। দেয়ারফোর এর সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ওয়েভ, ম্যাটার ওয়েভ, তার ওয়েভ লেন্থ কত হবে, ল্যামডা ইকুয়াল টু h/p, মানে হলো h/mv। দিস ইকুয়েশন ইজ নোন অ্যাজ ডি ব্রয়ে ওয়েভ ইকুয়েশনস ফর দ্য ম্যাটেরিয়াল পার্টিকলস। ওকে, আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যারাইজ করবে যে যদি আমি বলি যে প্রত্যেকটা পার্টিকেলসই যখন মুভ করে তার সঙ্গে অ্যাসোসিয়েট ওয়েভ মুভ করে, তাহলে যখন একটা ক্রিকেট বল মুভ করে সেরকম তো কোনো ওয়েভ আমরা অবজার্ভ করি না, ভিজিবল হয় না। ওয়াই? বিকজ ইন দিস কেস সাপোজ একটা ক্রিকেট বলের মাস মনে করো m ইকুয়াল টু 200 থেকে বেশি হবে, মনে করো 500 গ্রাম। ঠিক আছে, আর ওটা মুভ করছে মনে করো 100 কিলোমিটার পার আওয়ার, এই স্পিডে মুভ করছে 100 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা বসিয়ে টসিয়ে দিয়ে দেখবে যে ভ্যালু অফ ল্যামডা উইল বি ভেরি ভেরি স্মল, which will be difficult to observe. That is why in our macroscopic life, in our real life, every particle is moving. Suppose a bus is moving, we become unable to observe the wave associated with the bus because of the small wavelength. Similarly, in case of cricket ball also, there is an associated matter wave, but we becomes unable to observe the wave, only the mass is large and velocity is small. That is why wavelength will be very small. Okay, so that means আমরা দেখতে পাই না বলে যে ওর সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ থাকে না তা নয়, যে কোনো মুভিং পার্টিকেলের সঙ্গেই অ্যাসোসিয়েটেড ডি ব্রয় ওয়েভ থাকে, কিন্তু সুইটেবল আমাদের ভিজিবল রেঞ্জের মধ্যে ওয়েভলেন্থটা না হলে আমরা সেটা অবজার্ভ করতে পারবো না। ওকে, নাও ডি ব্রয় ওয়েভলেন্থ অফ অ্যান ইলেকট্রন। Okay, suppose
the potential difference between the 2 points is V, and an electron is here at the point A. তাহলে ভি পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে ইলেকট্রনটা মুভ করবে ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট, অ্যাক্সেলারেটেড হবে। তাহলে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য ওয়ার্ক ডান কত হবে? ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু, আমরা জানি যে কিউ ইন্টু ভি, মানে এখানে ই ইন্টু ভি, দিস ইজ ওয়ার্ক ডান। তাহলে হোয়াট উইল বি দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন? যদি ইলেকট্রনের মাস হয় এম, যদি ভেলোসিটি ভি হয় ফাইনালি, তাহলে কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ইকুয়াল টু হয়ে যায়, লিখতে পারি আমি এম ভি স্কোয়ার মানে এম স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার বাই 2m, উপর নিচে আমি এম মাল্টিপ্লাই করলাম, এম স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার মানে পি স্কোয়ার বাই 2m। তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি গেইন অ্যাকর্ডিং টু ওয়ার্ক এনার্জি থিওরাম, দেয়ারফর পি স্কোয়ার বাই 2m ইকুয়াল টু ইভি। দ্যাট মিন্স এখান থেকে লেখা যায় যে পি ইকুয়াল টু আচ্ছা পি ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2m ev, দেয়ারফর মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম পি ইকুয়াল টু রুট ওভার অফ 2m ev। এই ফর্মেও লিখতে পারি, আবার এখান থেকেও লিখতে পারি আমি আরেকটা ফর্মে, যে পি স্কোয়ার ইকুয়াল টু 2mk, কাইনেটিক এনার্জির ফর্মেও রাখতে পারি বিষয়টাকে। তাহলে লিনিয়ার মোমেন্টাম পি ইকুয়াল টু রুট ওভার অফ 2m ইন্টু কাইনেটিক এনার্জি। এই হলো আমার লিনিয়ার মোমেন্টাম অফ দ্য অ্যাক্সেলারেটিং ইলেকট্রন। উই নো দ্যাট ইলেকট্রন ইজ এ পার্টিকলস। যদি এটা মাইনাস হয়, এটা প্লাস হয়, মাইনাস পোটেনশিয়াল, এটা প্লাস পোটেনশিয়াল, তাহলে ইলেকট্রনটা কিন্তু এই পজিটিভের দিকে অ্যাক্সেলারেটেড হবে, ঠিক আছে? সো ইলেকট্রন যখন এই মাইনাস থেকে প্লাসের দিকে মুভ করবে, তখন ইলেকট্রন ইজ এ পার্টিকলস, তার মানে ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ম্যাটার ওয়েভটাও মুভ করবে। হোয়াট উইল বি দ্য ওয়েভলেন্থ অফ দ্য ম্যাটার ওয়েভ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইলেকট্রন? সো wavelength according to de Broglie equations, that wavelength is equal to h by momentum, linear momentums, therefore this is equal to h by linear momentum means root over of 2m kinetic energy equal to, এটাও লিখতে পারি h by root over of 2m e into capital V. This is the formula for wavelength of an electron. Now কতগুলো ভ্যালু এখানে আছে, এগুলো নন কোয়ান্টিটি। উই অল নো দ্যাট প্লাঙ্কস কনস্ট্যান্ট H ইকুয়াল টু 6.63 into 10 to the power minus 34 joule second, and mass of the electron m equal to 9.1 into 10 to the power minus 31 kg. This is mass of electron. Now charge of electron equal to 1.6 into 10 to the power minus 19 coulomb, ঠিক আছে? তাহলে এই ভ্যালুগুলো যদি এখানে বসাই, তাহলে ওয়েভলেন্থ ল্যামডা ইকুয়াল টু আসবে, ক্যালকুলেশন করে তোমরা চেক করবে, ইকুয়াল টু হবে 12.3 বাই রুট ভি অ্যাংস্ট্রম আসবে। দিস ইজ দ্য ফর্মুলা ফর ডি ব্রয়ে ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড উইথ অ্যান ইলেকট্রন পার্টিকলস। তুমি দেখতেই পারো চেক করে, যদি আমি এখানে অ্যাক্সিলারেটিং ভোল্টেজ ভি ইকুয়াল টু 120 ভোল্ট ইউজ করি, তাহলে সেক্ষেত্রে তখন ল্যামডা ইকুয়াল টু কত হবে? এখানে আমার বসাতে হবে 12.3 ডিভাইডেড বাই রুট ওভার অফ 120 অ্যাংস্ট্রম। তার মানে এক কথায় ডিফারেন্ট অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল ইউজ করলে ডিফারেন্ট ওয়েভলেন্থ পাবো আমি এখানে এই ভি, এই ইকুয়েশনটাই ভি বসিয়ে দিলে ওয়েভলেন্থগুলো ক্যালকুলেশন করা যাবে। সো দিস ইকুয়েশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইকুয়েশনস, ওকে, ভেরি ইম্পর্ট্যান্ট ইকুয়েশনস। এটা অ্যাংস্ট্রম ইউনিটে আছে, এটা খেয়াল রাখতে হবে। যদি আমি এটাকে মিটারে রাখতাম তাহলে হতো 12.3 into 10 to the power minus 10 by root v মিটার, ঠিক আছে? তার মানে
according to de Broglie, that when a particles move, there is a wave associated with the particles which also moves with the particles. This wave is known as matter wave or de Broglie waves. কিন্তু এক্সপেরিমেন্টালি এরকম ওয়েভের এক্সিস্টেন্স ডি ব্রয়ে দেখাতে পারেনি। থিওরিটিক্যালি শুধু এক্সপ্লেন করেছিল, কিন্তু ডি ব্রয়ে এক্সপেরিমেন্টালি যে কোনো একটা পার্টিকেলস মুভ করছে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ সত্যি সত্যি থাকে কি না সেটা কিন্তু এক্সপেরিমেন্টালি দেখাতে পারেনি ডি ব্রয়ে। সেটা ফার্স্ট টাইম এক্সপেরিমেন্টালি দেখিয়েছিলেন ইন দ্য ইয়ার 1927, আ ফেমাস এক্সপেরিমেন্ট। experimental demonstration of wave nature of electrons. Wave nature of electron. Okay, in the year 1927, a famous experiment has been done by two famous scientists, which is known as Davison and Jama experiment. Davison's and Jama experiment. This is a very simple experiment to demonstrate the wave nature of electron particles. Okay, so একটা experimental arrangement, একটা filament থাকবে। This is a filament, আর filamentকে আমি একটা potential difference দিয়ে এখানে কারেন্ট পাঠাবো। যদি কারেন্ট যায় তাহলে কি হবে, ফিলামেন্ট দিয়ে কারেন্ট যাওয়ার ফলে এটা একটা হিটিং হবে, হিটিংয়ের ফলে এখান দিয়ে ইলেকট্রন এমিশন হবে। এটা হচ্ছে থার্মোআয়নিক এমিশনস অ্যাকচুয়ালি। তাহলে এটা অ্যাকচুয়ালি ফিলামেন্ট আমার। এই ফিলামেন্ট বিহেভস লাইক এ ক্যাথোড, রাইট? দিস ইজ ক্যাথোড। নাও যদি আমি এখানে একটা অ্যানোড ইউজ করি, এটাকে অ্যাকচুয়ালি ইলেকট্রন গানের মতো বিহেভস করছে। দিস ইজ ইলেকট্রন গান। আর এটা হচ্ছে আমার অ্যানোড, আর হাই টেনশন ব্যাটারি ইউজ করতে হবে এখানে। ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করার জন্য এখানে লাগবে আমার প্লাস, তাহলে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তা দেখো হাই টেনশন ব্যাটারি ভি ভেরি হাই, অটোমেটিক্যালি ইলেকট্রনটা এখান থেকে এমিশন হবে, তারপরে অ্যাট্রাক্টেড হবে টুয়ার্ডস দ্য অ্যানোড। কিন্তু অ্যানোডের মাঝখান দিয়ে ছিদ্র করা আছে, সরু ছিদ্র। অ্যাকচুয়ালি ইলেকট্রনটাকে ফোকাস করে দিয়ে একদম একটা রের মতো করে পাঠাবো। ইলেকট্রনগুলো এখান থেকে বেরিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, তো ফলে অ্যাট্রাক্ট করবে, দিয়ে একটা ফোকাসিং থাকবে। ফোকাসিংয়ের মাধ্যমে ইলেকট্রনটা একটা সরু লাইনের মধ্য দিয়ে প্রচণ্ড বেগে ছুটবে উইথ ভেরি ভেরি হাই ভেলোসিটি, মানে একটা রের মতো, লাইক এ রে, ইলেকট্রন রে বলতে পারো তুমি। তাহলে ইলেকট্রন রেটা এটা দিয়ে মুভ করার পর আমি এখানে রাখবো একটা ক্রিস্টাল। দিস ইজ দ্য পয়েন্ট which is very very important point. এখানে আমি রাখবো একটা ক্রিস্টালস, ঠিক আছে? ওকে, দিস ইজ এ ক্রিস্টালস। এই ক্রিস্টালটা এখানে ইউজ করা হয় নিকেল ক্রিস্টালস। আচ্ছা, ইলেকট্রনটা গিয়ে যখন স্ট্রাইক করবে নিকেল ক্রিস্টালে, তারপর ওখান থেকে স্ক্যাটার্ড হয়ে রিফ্লেক্টেড হয়ে চলে আসবে, স্ক্যাটার্ড হয়ে। আচ্ছা, আমার আবার এখানে ইউজ করতে হবে কালেক্টর, বা তুমি বলতে পারো যেটা দিয়ে আমি অবজার্ভ করব, দেখব। দিস ইজ কল্ড কালেক্টর। ওকে, সো দিস ইজ This is a movable collector. Movable collector. Okay, দেখতেই পাচ্ছ
যে এখান থেকে স্ক্যাটার্ড হয়ে সাপোজ এই আমার এই দিকটা আসলো, তাহলে এটা কি রে? এটা হলো আমার, এটা হচ্ছে ইনসিডেন্ট ইলেকট্রন বিম। দিস ইজ ইনসিডেন্ট ইলেকট্রন বিম। আর এইটা কি আমার? এটা হচ্ছে ডিফ্র্যাক্টেড ইলেকট্রন বিম। ঠিক আছে, ডিফ্র্যাক্টেড ইলেকট্রন বিম। এই পুরো সিস্টেমটা আমি এমনভাবে রাখবো, সাপোজ দিস অ্যাঙ্গেল ফাই ইজ অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন, দিস ইজ ফাই, বা অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং বলতে পারো ফাইকে। দেখো আমি এই অ্যারেঞ্জমেন্টটা এমনভাবে রাখবো যাতে করে এই ক্রিস্টালটাকে এমনভাবে রাখবো যাতে করে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যেন সমান হয়। মনে রাখতে হবে এটা, দিস টু অ্যাঙ্গেল মাস্ট বি ইকুয়াল। ঠিক আছে, দিস টু অ্যাঙ্গেল মাস্ট বি ইকুয়াল, রাইট? তাহলে কিন্তু, নাহলে কিন্তু এটা হবে না অ্যারেঞ্জমেন্টটা। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা, মনে রাখতে হবে এটা। তার মানে বোঝা যাচ্ছে যে আমি কিন্তু এই যে মুভেবল কালেক্টর, এই কালেক্টরটা ক্যাচ করবে যে ইলেকট্রন, মানে ডিফ্র্যাক্টেড হয়ে যে ইলেকট্রনটা আসছে সেটা এই ইলেকট্রনের ইন্টেন্সিটিটাকে মেজারমেন্ট করবে এই মুভেবল কালেক্টর। দেখো এখান থেকে ইলেকট্রন স্ক্যাটার্ড হয়ে কিন্তু চারিদিকে ছড়াবে, এদিকেও যাবে, এদিকেও যাবে, এদিকেও যাবে, এদিকেও যাবে, চারিদিকে ছড়াবে। কিন্তু সব দিকে ইলেকট্রন সমানভাবে স্ক্যাটার্ড হবে না, মানে ডিফারেন্ট অ্যাঙ্গেলে স্ক্যাটার্ড ইলেকট্রনের ইন্টেন্সিটি ডিফারেন্ট হবে। মানে স্ক্যাটার্ড ইলেকট্রনের ইন্টেন্সিটি ফাইয়ের উপর ডিপেন্ড করবে। তুমি যদি এখানে স্ক্যাটার্ড ইলেকট্রন ইন্টেন্সিটি দেখো, এখানে দেখো, এখানে দেখো, ভ্যারি করবে। ঠিক আছে, তাহলে আমি কিন্তু চাইছি যে কোন ডাইরেকশানে স্ক্যাটার্ড ইলেকট্রনের ভ্যারিয়েশনটা কেমন সেটা দেখতে চাইছি। তাহলে কি করতে হবে আমাকে? এই যে অ্যারেঞ্জমেন্টটা, এখানে যে অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছ এটাকে আমাকে মুভ করাতে হবে, রাইট? সো এই যে অ্যারেঞ্জমেন্টটা, এটাকে আমাকে মুভ করাতে হবে। তার মানে এই কালেক্টরটা রোটেট করতে পারে কোন অ্যাক্সিসের অ্যাবাউটে? অ্যাবাউট অ্যান অ্যাক্সিস নর্মাল টু দিস বোর্ড। এই অ্যাক্সিসের অ্যাবাউটে কালেক্টরটা কিন্তু এরকম মুভ করবে। ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো যে কোন কোন ডাইরেকশানে ইলেকট্রনের ইন্টেন্সিটি কেমন। ঠিক আছে, আচ্ছা। আর সেই সঙ্গে সঙ্গে এই যে নিকেল ক্রিস্টাল সেটাও কিন্তু ঘুরবে, সেটাও কিন্তু ঘুরবে, নিকেল ক্রিস্টালটাও ঘুরতে হবে। তাহলে সাপোজ আমি যদি কালেক্টরটাকে, মুভেবল কালেক্টরটাকে এখানে নিয়ে আসি, ভালো করে বুঝবে, যদি কালেক্টরটাকে আমি এখানে নিয়ে আসি তাহলে কিন্তু আমি দেখতে পাবো যে এই থিটা অ্যাঙ্গেলটা কম বেশি হয়ে যাবে, সেজন্য এই ক্রিস্টালটাকেও ঘোরাতে হবে। সো দ্য নিকেল ক্রিস্টাল উইল অলসো রোটেট অ্যাবাউট দ্য সেম অ্যাক্সিস হুইচ ইজ ভার্টিক্যাল টু দিস বোর্ড। তার মানে এমনভাবে ঘুরবে এ আর ও যাতে করে দিস টু অ্যাঙ্গেল থিটা মাস্ট বি ইকুয়াল, রাইট? আচ্ছা, এবার আমি যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছি, এই ভোল্টেজটা যেটা হচ্ছে হাই টেনশন ভোল্টেজ, সেই ভোল্টেজটাকে ভ্যারি করব ফ্রম 44 ভোল্ট টু 68 ভোল্ট। 44 ভোল্ট থেকে 68 ভোল্ট ভ্যারি করছে। প্রথমে আমি গ্রাফিক্যালি প্লট করব, অ্যালং এক্স অ্যাক্সিস প্লট করব আমি আচ্ছা আচ্ছা, যদি এখানে ডাইরেকশনস অফ ইনসিডেন্ট ইলেকট্রনস, এটা হচ্ছে ডাইরেকশনস অফ ইনসিডেন্ট ইলেকট্রন অ্যালং ওয়াই অ্যাক্সিস, ডাইরেকশন অফ ইনসিডেন্ট ডাইরেকশনস অফ ইনসিডেন্ট ইলেকট্রন। ঠিক আছে, আর অ্যালং ওয়াই অ্যাক্সিস এটা ড্র করছি আমি 44 ভোল্টের জন্য। ঠিক আছে, ফর 44 ভোল্ট। তাহলে আমি দেখলাম যে
পার্টিকুলার একটা ডাইরেকশন ফাই, দিস ইজ ফাই, সেই পার্টিকুলার ডাইরেকশানে ইন্টেন্সিটি বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন হচ্ছে, ভ্যারি করতে 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 এই পার্টিকুলার ডাইরেকশানে ফাইয়ে গিয়ে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হচ্ছে। দেখা যাচ্ছে যে আমি এই মুভেবল কালেক্টরটাকে ঘোরাতে ঘোরাতে একটা পার্টিকুলার অ্যাঙ্গেল ফাইয়ে গিয়ে দেখা যাচ্ছে যে সেই অ্যাঙ্গেলে সবথেকে বেশি সংখ্যক ইলেকট্রন স্ক্যাটার্ড হয়ে ঢুকছে। তার মানে ওই ডাইরেকশানে স্ক্যাটার্ড ইলেকট্রন বিমের ইন্টেন্সিটি ম্যাক্সিমাম, এই জন্য এখানে একটা পিক এসছে। ঠিক সিমিলার গ্রাফ আমি যখন এটাকে আর একটু বাড়িয়ে 48 করলাম ভোল্ট, একই গ্রাফ, তখনও একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে আমি একটা পিক পাবো, কোনো একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে পিকটা পাওয়া যাবে, মানে কোনো একটা পার্টিকুলার ডাইরেকশানে। তাই বলে কিন্তু 44 ভোল্টের জন্য যে অ্যাঙ্গেলে ম্যাক্সিমামটা পাবে তুমি, 48 ভোল্টের জন্য কিন্তু সেই অ্যাঙ্গেলে ম্যাক্সিমাম পাবে না, তখন অন্য একটা অ্যাঙ্গেলে ম্যাক্সিমাম পাবে। এইভাবে চেঞ্জ করতে করতে দেখা যাচ্ছে যে 54 ভোল্ট যখন আমি হাই টেনশন ভোল্টেজ ইকুয়াল টু 54 ভোল্ট অ্যাপ্লাই করেছি, তখন একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে সব থেকে বড় পিক পাওয়া যাচ্ছে, এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে 50 ডিগ্রি। ঠিক আছে, 50 ডিগ্রি অ্যাঙ্গেলে সব থেকে বেশি সংখ্যক, সব থেকে বেশি ইন্টেন্সিটির ইলেকট্রন স্ক্যাটার্ড ইলেকট্রন এই 50 ডিগ্রি অ্যাঙ্গেলে আসছে ফর 54 ভোল্ট, এবং পিকটা এখানে সব থেকে বেশি। এই রকম কেন হচ্ছে? কোনো একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে ইলেকট্রনের বিমের যে স্ক্যাটার্ড ইলেকট্রন বিম বা ডিফ্র্যাক্টেড ইলেকট্রন বিম তার ইন্টেন্সিটি ম্যাক্সিমাম কেন হচ্ছে? দিস ইজ হ্যাপেনিং ডিউ টু ডিফ্র্যাকশনস। দিস ইজ হ্যাপেনিং ডিউ টু ডিফ্র্যাকশনস। নাও এখানে একদম অবাক হয়ে যাবে তোমরা যে এখানে আবার ডিফ্র্যাকশন কোথা থেকে আসলো। ওকে, এখানে আবার ডিফ্র্যাকশন কোথা থেকে আসলো? ডিফ্র্যাকশন তো হয় ওয়েভের, আর এটা তো ইলেকট্রন বিম গিয়ে স্ট্রাইক করছে। ইলেকট্রন তো ওয়েভ নয়, ইলেকট্রন ইজ এ পার্টিকলস, তাহলে পার্টিকেলও তো ডিফ্র্যাকশন হয় না। দ্যাট মিনস ইলেকট্রন যখন মুভ করে তখন তার সঙ্গে অ্যাসোসিয়েট ম্যাটার ওয়েভ মুভ করে, এটা প্রমাণ করে দেয়। তার কারণ হচ্ছে যে একটা পার্টিকুলার ডাইরেকশানে আমি ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাচ্ছি, দ্যাট মিনস ডিফ্র্যাকশন ইজ হ্যাপেনিং। ঠিক আছে, আমরা জানি যে ডিফ্র্যাকশনের ক্ষেত্রে কি হয়, ম্যাক্সিমা কোনো একটা পার্টিকুলার ডাইরেকশানে ম্যাক্সিমা, তারপরে মিনিমা, তারপরে ম্যাক্সিমা, তারপরে মিনিমা। ওকে, তাহলে এই পার্টিকুলার ডাইরেকশানে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাচ্ছি, মানে এই যে ইলেকট্রন বিমটা গিয়ে ইনসিডেন্ট হলো ক্রিস্টালের উপর, ক্রিস্টালের মধ্যে কি আছে? ক্রিস্টালের মধ্যে আছে অসংখ্য অ্যাটম। অ্যাটমগুলো লেয়ার তৈরি করে। ঠিক আছে, অ্যাটমগুলো লেয়ার তৈরি করে। আমরা ক্রিস্টাল ডিফ্র্যাকশন, তোমরা হয়তো পড়েছো ক্রিস্টাল ডিফ্র্যাকশন, ব্র্যাগস ল, ওটা পড়ে নিতে হয় একবার। এই যে এই লেয়ারগুলোর সঙ্গে লেয়ারগুলোর একটা গ্যাপ থাকে, ফলে যেমন একটা স্লিটের মধ্য দিয়ে লাইট যখন যায় তখন ডিফ্র্যাকশন হয়, ঠিক এরকম যেন এই অ্যাটমগুলোর মধ্যে লেয়ার টু লেয়ার একটা স্লিট তৈরি হয়ে যায়, ফলে ক্রিস্টালের উপর যখন গিয়ে কেউ ওয়েভ পড়ে তখন সেটা ডিফ্র্যাক্টেড হয়। দিস ইজ নোন অ্যাজ ক্রিস্টাল ডিফ্র্যাকশনস। ঠিক আছে, কিন্তু এখানেও তার মানে ডিফ্র্যাকশন ফিনোমেনা ঘটছে, এই ক্রিস্টালের উপর পড়ছে ইলেকট্রন, তার মানে ইলেকট্রনের ওয়েভ নেচার আছে। আমরা এটুকু জানি যে যখন কোনো একটা ক্রিস্টালের উপর ওয়েভ ইনসিডেন্ট হয় তখন সেটা সেখানে ডিফ্র্যাকশন হয়, কিন্তু ক্রিস্টালের উপর পার্টিকেল ইনসিডেন্ট হচ্ছে দিয়ে ডিফ্র্যাকশন হচ্ছে। সো ফ্রম দিস we can come into the conclusions that electron, a particle which also has wave nature. Okay, so this is experimental verifications of de Broglie hypothesis. ডি ব্রয়ে তো খুব ভালো একটা থিওরি দিয়ে বেঁচে গেল। ও বলল যে প্রমাণ করতে আমি পারবো না, হ্যাঁ তোমরা যদি মনে হয় ইচ্ছা হয় বিশ্বাস করো, না হলে বিশ্বাস করো না, কিন্তু আমি এটা এক্সপেরিমেন্টালি ভেরিফাই করে দেখাতে পারবো না, কিন্তু আমার থিওরি ঠিক আছে।
এবং দেখা গেল যে ডি ব্রয়ের যে থিওরি সেটা সব জায়গায় অ্যাপ্লাই করে দেখা গেল যে সাকসেসফুল রেজাল্ট। সো থিওরি ইজ পারফেক্ট, নো ডাউট, বাট একটা থিওরিকে আমরা তখনই মেনে নেব 100% যখন ওটার এক্সপেরিমেন্টাল এভিডেন্স আমি পাবো, এক্সপেরিমেন্টালি ওটা ভেরিফাইড হবে। ডি ব্রয় নিজে ওর নিজের থিওরিকে এক্সপেরিমেন্টালি ভেরিফাই করতে পারেনি, ওর থিওরিকে এক্সপেরিমেন্টালি ভেরিফাই করলো ডেভিশনস অ্যান্ড জার্মা। ওকে, so now look at the figure here. This angle is theta, this angle is theta. So we can say that theta plus phi equal to 180 degree. ঠিক আছে? Therefore therefore we can say that theta equal to theta equal to 180 degree minus phi. Therefore theta equal to 180 degree মানে হচ্ছে বাই 2 মানে 90 ডিগ্রি মাইনাস ফাই বাই 2, তাহলে 90 ডিগ্রি মাইনাস ফাই মানে কত, কত অ্যাঙ্গেলে আমি ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাচ্ছি 50 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো দিস ইজ ইকুয়াল টু মাইনাস 50 বাই 2 ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি মানে হয়ে গেল আমার 65 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলগুলো হবে আমার 65 ডিগ্রি করে, দুটো থিটা। আচ্ছা, নিকেল ক্রিস্টালের এটা গিভেন ডাটা, এটা তোমাদেরকে মনে রাখতে হবে এবং এক্সামে আশা করি ডাটাটা সাপ্লাই দেবে যে ইন্টার অ্যাটমিক সেপারেশন ফর নিকেল ক্রিস্টালস। নিকেল ক্রিস্টালের মধ্যে একটা অ্যাটমের সঙ্গে আরেকটা অ্যাটমের যে সেপারেশন সেটা হয় ডি ইকুয়াল টু 0.914 অ্যাংস্ট্রম। আর ক্রিস্টাল ডিফ্র্যাকশনের ক্ষেত্রে ব্র্যাগস ল কি? Bragg's law for crystal diffractions, very very important law. Bragg's law, 2d sin theta equal to n lambda. আচ্ছা, যদি আমি এখানে পাচ্ছি আমি ফার্স্ট অর্ডারের ম্যাক্সিমা, ফার্স্ট অর্ডার ডিফ্র্যাকশন ম্যাক্সিমা, উই ক্যান রাইট n equal to 1 for first order diffraction maxima. Therefore 2d sin theta equal to lambda. ঠিক আছে, তাহলে আমি এখান থেকে ল্যামডা বের করে নিতে পারবো। ল্যামডা ইকুয়াল টু 2 ইন্টু ডি মিনস 0.914 অ্যাংস্ট্রম ইন্টু সাইন থিটা মানে কত 50 ডিগ্রি। তাহলে এখান থেকে যে ল্যামডা বেরোলো সেটা হলো 1.65 অ্যাংস্ট্রম। যদি আমি ইলেকট্রনের যে বিম সেটাকে ওয়েভ ধরে নিই তাহলে তার ওয়েভলেন্থ হওয়া উচিত এটা, কেননা ক্রিস্টাল ডিফ্র্যাকশন ওয়েভেরই হয়, পার্টিকেলসের হয় না। ওকে, কিন্তু অ্যাকর্ডিং টু ডি ব্রয় হাইপোথেসিস একটা ইলেকট্রন, অ্যাকর্ডিং টু ডি ব্রয় হাইপোথেসিস যদি একটা ইলেকট্রন ভি ভোল্টেজের মধ্য দিয়ে মুভ করে তাহলে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ডি ব্রয় ওয়েভলেন্থ ল্যামডা ইকুয়াল টু কী হয়? এইচ বাই, আচ্ছা ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি, মানে আমরা অলরেডি প্রমাণ করেছি যে 12.3 বাই রুট ভি অ্যাংস্ট্রম। ঠিক আছে, তাহলে 12.3 বাই কত ভোল্টেজ দিয়েছিলাম আমি? যখন ম্যাক্সিমাম সব থেকে বড় পিক পেয়েছি কখন? যখন ভোল্টেজ দিয়েছি আমি 54, তাহলে রুট 54, এটা ক্যালকুলেশন করলে বেরোবে 1.66 অ্যাংস্ট্রম। তাহলে হিসাব করে দেখো যে ইলেকট্রনের বিমটা যদি ওয়েভ হয় তাহলে তার ওয়েভলেন্থ হওয়া উচিত 1.65 অ্যাংস্ট্রম। আর ডি ব্রয়ের যে ফর্মুলা, ডি ব্রয়ের যে ইকুয়েশনস, সেখান থেকেও দেখতে পাচ্ছি যে ইলেকট্রনটা যদি ওই পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে ওয়েভ মুভ করে তা তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ম্যাটার ওয়েভের ওয়েভলেন্থ হবে 1.66 অ্যাংস্ট্রম। পুরোপুরি ম্যাচ করে গেল। তার মানে একদম 100% প্রুভড দ্যাট when a particles move and wave associated with the particles moves with the particles, তার মানে ওয়েভের যেমন ডুয়াল নেচার আছে, similarly particles also has dual nature. This is very very fantastic achievement of science, and this is a very very beautiful tremendous work done by de Broglie, Davisson, Jama, Harge. They are the pioneering scientists of modern physics. Okay,
পরবর্তীকালে জিপি থমসনের একটা এক্সপেরিমেন্ট করেছিল, যে দেখিয়েছিল যে একটা ইলেকট্রন যখন মুভ করে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ থাকে, যেমন ওয়েভের ডিফ্র্যাকশন হয় তখন সেরকমভাবে ইলেকট্রন বিমেরও ডিফ্র্যাকশন হয়। ওকে, তাহলে আমরা মোটামুটিভাবে ডুয়াল নেচার অফ রেডিয়েশনস অ্যান্ড ম্যাটার চ্যাপ্টারটি ডিসকাস করা হলো। তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অফকোর্স আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। আমি এই চ্যাপ্টারের সঙ্গে অ্যাসোসিয়েটেড এমসিকিউ সেট পরে তোমাদের সেন্ড করব। এখন আমাদের ওয়েব অপটিক্স চ্যাপ্টারের এমসিকিউ সেট 2-3টে সেট আমরা সলভ করার পর এই চ্যাপ্টারের এমসিকিউগুলো তোমাদের ফরওয়ার্ড করব। তোমাদের আমি রিকোয়েস্ট করব যে প্রত্যেকটা ক্লাস তোমরা থরলি অবজার্ভ করো, সে সঙ্গে সঙ্গে টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো। নিট পেতে হলে কনসেপ্ট ক্রিয়েট করতে হবে। ফিজিক্সে কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে সে নিটে ফিজিক্সের এমসিকিউ সলভ করে আসতে পারবে না। তার কারণ এমসিকিউ কমন আসে না, এমসিকিউ সিম্পল এমসিকিউ আসে কিন্তু কমন আসে না। কিছু হয়তো কমন থাকতে পারে কিন্তু ম্যাক্সিমামই কমন আসবে না। কিন্তু যাদের কনসেপ্ট খুব স্ট্রং তারা প্রত্যেকটা এমসিকিউ করে দিয়ে চলে আসতে পারবে। আমরা এমসিকিউ প্র্যাকটিস করি কেন? শুধুমাত্র আমাদের শার্পনেস বাড়ানোর জন্য, শুধুমাত্র আমাদের স্পিড বাড়ানোর জন্য। তাই বলে এই নয় যে ওই এমসিকিউগুলো করাচ্ছি বলে ওগুলোই আসবে, তা কিন্তু নয়। আর একটা ব্যাপার আমি বারবার যেটা বলি সেটা হচ্ছে উইদাউট ক্লিয়ারিং দ্য কনসেপ্ট ডোন্ট ট্রাই টু সলভ এমসিকিউ। কনসেপ্ট ক্লিয়ারই করলাম না, থিওরি ভালো করে পড়লামই না, এমসিকিউ সলভ করতে শুরু করে দিলাম। আর যেখানে যেখানে আমার এমসিকিউ আটকাবে সেই থিওরিটা আবার ঘুরিয়ে দেখবো। দিস ইজ ভেরি রং প্রসেস, টোটালি রং প্রসেস। ইউ হ্যাভ টু রিড দ্য টেক্সট বুক থরোলি, লাইন বাই লাইন। আরও যদি ভালোভাবে বলি, ইউ হ্যাভ টু রিড দ্য স্পেস বিটুইন দ্য টু লাইন্স অলসো। মানে অ্যাকচুয়ালি দুটো লাইনের মাঝে স্পেসে তো কিছু থাকে না, কিন্তু অ্যাকচুয়ালি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এত ডিপলি পড়ো তুমি টেক্সট বইটা, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স, যাতে করে প্রত্যেকটা পয়েন্ট যেন তুমি বুঝতে পারো। শুধু একটা টেক্সট বই পড়লেও হবে না, 2-3টে টেক্সট বই পড়তে হবে। যখন আমার কনসেপ্ট 100% ক্লিয়ার, দেন ইউ হ্যাভ টু ফলো, ইউ হ্যাভ টু ট্রাই টু সলভ এমসিকিউ। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিবডি।